অবভিয়াসলি আমি 97 মার্কস স্কোর করেছিলাম ম্যাথসে। এইচএস ম্যাথসের এখন স্ট্র্যাটেজি তোমাদের কি হওয়া উচিত, কিভাবে প্র্যাকটিস করা উচিত, সেইগুলো নিয়ে আজকে আমি তোমাদের কিছু টিপস দেবো, আর কিভাবে আমিও প্র্যাকটিস করেছিলাম সেটা নিয়েও বলবো। তো এইচএস তো একদম দোরগড়ায়, একদম কাছে চলেই এসছে। এইচএস 2025 এমন একটা পরীক্ষা আর কি, এইচএস যেটার মার্কশিট অনেকটা ইম্পর্টেন্ট কলেজ অ্যাডমিশনের জন্য, বা অনেক 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 ইম্পর্টেন্ট আছে। তো এইচএস ম্যাথসের এখন স্ট্র্যাটেজি তোমাদের কি হওয়া উচিত, কিভাবে প্র্যাকটিস করা উচিত, সেইগুলো নিয়ে আজকে আমি তোমাদের কিছু টিপস দেবো, আর কিভাবে আমিও প্র্যাকটিস করেছিলাম সেটা নিয়েও বলবো। অবভিয়াসলি আমি 97 মার্কস স্কোর করেছিলাম ম্যাথসে, বাট আমি জানি না যে আমার 3 মার্কস কোথায় থেকে কেটে গেছে। 3 মার্কস কোথায় থেকে কেটে গেছে আমার, আমি জানি না। এখন পর্যন্ত আমি জানি না, আমি রিভিউর জন্য দিইনি। যাই হোক, ঠিক আছে। তো তোমরা কিভাবে 100 আউট অফ 100 স্কোর করতে পারো, অবশ্যই সেইটা নিয়েই আমি বেসিক্যালি বলবো তোমাদের। দেখো, এখন অবধি মানে তোমাদের এই সময়টা যেটা আছে, এই সময় অবধি তোমাদের অনেকেরই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আর হয়ে যাওয়ারও কথা, কারণ টেস্ট এক্সাম খুবই সামনে। কারা মানে যারা অলরেডি পুরোপুরি সিলেবাস কভার করে নিয়েছে, কোশ্চেন্স প্র্যাকটিস করে নিয়েছে, তাদের একদম কনফিডেন্ট হাই লেভেলের আছে। এটা দ্যাটস দ্য ট্রুথ। তো ওদের সঙ্গে তোমাদের কম্পেয়ার করে লাভ নেই, কারণ তোমরা এখনো হয়তো কেউ কেউ কোনো স্টুডেন্টস হয়তো সিলেবাস কমপ্লিট করে রেখেছে, বাট কনফিডেন্ট নয় কোশ্চেন সলভিং এর ব্যাপারে। কারোর হয়তো হাফ অফ দ্য সিলেবাস কমপ্লিটেড আছে, কিন্তু হার্ড চ্যাপ্টার্স গুলো তারা স্কিপ করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে। কেউ হয়তো সারা বছর কিছুই পড়েনি, আছে এরকম স্টুডেন্টস আছে। আমি সবার জন্যই কিছু টিপস নিয়ে বলছি। দেখো, যারা সিলেবাস কমপ্লিট করে নিয়েছো বাট নট কনফিডেন্ট অ্যাবাউট সলভিং, তারা একটা কাজ করতে পারো কি, যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্স গুলো আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স সলভিং অবশ্যই উইথাউট এনিওয়ানস হেল্প, নিজে থেকে আগে পিওয়াইকিউ গুলো সলভ করো তোমরা। 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বরের সবগুলো কোশ্চেন তুমি সলভ করবে। এলপিপি, প্রবাবিলিটি কোনো কিছুই ছাড়বে না। কোশ্চেন সলভ করা হয়ে গেলে যদি তোমরা দেখো যে 80 to 90% কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে, তো তোমরা মুভ করে যাও রায়ান মার্টিন বা কোনো টেস্ট পেপার যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, সেইগুলোতে মুভ করে যাও। সেইগুলো থেকে বেস্ট কোশ্চেন্স গুলো অ্যাটলিস্ট 1 or 2 মার্কসের গুলো করে ফেলো, তাহলে কনফিডেন্স হাই লেভেলের হবে। ঠিক আছে। আচ্ছা, যারা এবার হাফ অফ দ্য সিলেবাস কমপ্লিট করেছে কিন্তু লেফট দ্য হার্ড চ্যাপ্টার্স, হতে পারে সেটা প্রবাবিলিটি, হতে পারে সেটা ম্যাক্সিমা মিনিমা, হতে পারে সেটা ইন্টিগ্রেশন, হতে পারে সেটা এরিয়া আন্ডার দ্য কার্ভ, হতে পারে সেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই টপিকস গুলো যারা ছেড়ে দিয়েছো, বা অনেকে আমি দেখি যে রিলেশন এন্ড ফাংশনটা ছেড়ে দেয়, যখন 1 নম্বরে ছোট্ট একটা কোশ্চেন যখন চলে আসবে না ওইখান থেকে, তখন কোশ্চেন আর সলভ হবে না। টপিকস বা চ্যাপ্টার্স গুলো অনেকটাই সোজা, একটু পড়লেই হয়ে যায়, কিন্তু কনফিডেন্স দেবে কে তোমাদেরকে, সেটাই প্রবলেম। তো যারা হাফ অফ দ্য সিলেবাস কমপ্লিট করছো, তাদেরকে আমি অ্যাটলিস্ট বলবো ইন্টিগ্রেশনটা অবশ্যই করবে। ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, রিলেশন এন্ড ফাংশন, probability, LPP, matrix and determinant, matrices and determinant। ঠিক আছে। ইন্টিগ্রেশন হলো, তারপরে ডেরিভেটিভ, লিমিট অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। এই যে টপিকটা আছে, এখান থেকে খুবই কম কোশ্চেন আসে, কিন্তু এই টপিকটা যদি তুমি না জানো, এই টপিকটা যদি তুমি না পড়ো, তাহলে তুমি ডেরিভেটিভটা করবে কিভাবে। আর ভেক্টর অ্যান্ড 3D, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে। তো তুমি কোনটা ছাড়বে, কোনটা তুমি ইন্টিগ্রেশন ছেড়ে দিয়েছো, ইন্টিগ্রেশন থেকে 30 মার্কসের কোশ্চেন আসবে, ইন্টিগ্রেশন থেকে অ্যাটলিস্ট 20 to 30 মার্কসের কোশ্চেন আসবে। তুমি যদি ওইটাই ছেড়ে দাও, 20 to 30 তো ছেড়েই দাও হাত থেকে। ক্যালকুলাস পোর্শন থেকে অনেক কোশ্চেন আসছে। ঠিক আছে, তুমি প্রবাবিলিটি ছেড়ে দিচ্ছ, প্রবাবিলিটি থেকে 1 নম্বরে এমসিকিউ, 2 নম্বরে একটা কোশ্চেন, আর একটা মনে হচ্ছে
5 নম্বরের মনে একটা কোশ্চেন থাকে, যেখানে বেস থিওরেম বা কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে বেশি অঙ্ক দেয়। তো ওইটা যদি ছেড়ে দাও তো আরো, কেউ যদি রিলেশনের ফাংশন ছেড়ে দাও, সেটার জন্য অবশ্যই তোমরা অরে আইটিএফ পেয়ে যাও, ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন 2 নম্বরে। বাট তো 1 নম্বরের কোশ্চেনে তোমরা মার খেয়ে যাবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অবভিয়াসলি সেটা ইন্টিগ্রেশন রিলেটেড আছে, ওটা সেই তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেয়, সেটাকেই তুমি ইন্টিগ্রেট করে তুমি ওইখান থেকে ফাংশনটা বের করো, তাই তো ওইটাও। এবার ওইখান থেকে 1 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা মেনলি অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখান থেকেই আসে। তো ওই এমসিকিউটা যদি তোমরা না করতে পারো, 1 নম্বর তোমাদের হাত থেকে চলে গেল। ডেরিভেটিভ থেকে অবশ্যই কোশ্চেন আসে, ভেক্টর 3D থেকে তো ভরেই কোশ্চেন আসে, ওটা নিয়ে কোনো ডাউট নেই। আর এলপিবি থেকে তো 5 নম্বরে একটা সিওর শর্ট কোশ্চেন। তাহলে এইগুলো যদি তোমরা যদি না রেডি করো, তাহলে তোমরা ভাবতে পারছো যে তোমরা কোন জায়গায় গিয়ে পড়বে, যারা ম্যাথস আছে যাদের। তো ভেবে রাখো এটা নিয়ে। যদি তোমাদের লাগছে যে হ্যাঁ কোনো টপিকটা করিয়ে দিতে হবে, তো অবশ্যই কমেন্ট করো, আমি ওয়ান শট ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা এইচএসে ওই টপিক থেকে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা করতে পারো। আর যারা কিছুই পড়েনি তাদের ক্ষেত্রে আমি কি বলবো, তারা অবশ্যই এখনের জন্য ফর নাও ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্টটা করো, ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্টটা। তার সঙ্গে সঙ্গে ডেরিভেটিভ তো ক্লাস 11এও থাকে, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ওইটার যদি আইডিয়া থেকে থাকে তো ইন্টিগ্রেশন করতে পারো, এরিয়া আন্ডার দ্য কার্ভ করতে পারো। এলপিপি অনেক সহজ আছে, জাস্ট লিনিয়ার ইকুয়েশন দিয়ে, লিনিয়ার ইকুয়েশনে ইনইকুয়ালিটি, কিভাবে ইনইকুয়ালিটি ইউজ করে তুমি ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা বের করবে 2-3টে স্ট্রেট লাইনসের যে এরিয়াটা, মানে যারা যেখানে ইন্টারসেক্ট করবে সেইটা থেকে বাইরে যাবে না ভিতরে আসবে, ওইখানে যে ম্যাক্সিমাম যেখানে মানে দুটো স্ট্রেট লাইন ছেদ করছে কোঅর্ডিনেট অ্যাক্সিসের সঙ্গে, সেইখান থেকেই তুমি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা পাবে। ওইগুলো তোমাকে পুট করে করে, যেটা হচ্ছে তোমার জেড থাকে, জেড ইজ ইকুয়াল টু কোনো একটা ইকুয়েশন দিয়ে দেয়, যেটা ডিসাইডিং ফ্যাক্টর যে ওটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে, ওইগুলো তোমাদের এলপিপিটা করতে হবে। ভেক্টর 3D খুবই ইম্পর্টেন্ট, তোমরা ছাড়তে পারলে প্রবাবিলিটিটা ছেড়ে দিতে পারো তোমরা, কারণ প্রবাবিলিটিটা এমনিতেও হার্ড, আর অনেকটা পারমুটেশন আর কম্বিনেশনের থট লাগে, ওইখানে পারমুটেশন আর কম্বিনেশনের কনসেপ্ট লাগে, ওটা যদি তোমরা না করে থাকো তো ওটার জন্য ফাঁসবে। তো অ্যাটলিস্ট তোমরা এইগুলো তো আগে রেডি করো, এইগুলো থেকে আশা করছি ভালো মার্কস ক্যারি করতে পারবে। এবার যারা আমি একটু বলছি, তো এদের তোমরা যারা কিছুই পড়োনি, সত্যি বলতে তাদের জন্য কিন্তু কোনো স্ট্র্যাটেজি নয়, তাদের জন্য সাজেশন অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হবে, তাই না? স্ট্র্যাটেজি তো যারা সিলেবাস 70-80% বা 100% কমপ্লিট করে ফেলেছে, বা 60-70%ও কমপ্লিট করে ফেলেছে, আর 2 মাসের মধ্যে আরোটা বুস্ট দিয়ে তারা পুরো 100% সিলেবাস কমপ্লিট করে পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড 100% মার্কস স্কোর করতে চায়, তাদের জন্য স্ট্র্যাটেজি। তো তাদের জন্য আমি একটাই কথা বলবো, যে তোমরা অ্যাটলিস্ট প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্টস গুলো আরেকবার রিভাইজ করে নিও। আমি সত্যি বলছি, ফেব্রুয়ারির যে 15টা দিন আমি পাবো এইচএস এর আগে, প্রত্যেক দিন এমন এমন ওয়ান শট ভিডিও দেবো না, যেখানে খালি কোশ্চেন প্র্যাকটিস। হয়তো দেখা গেল তুমি যখন পরীক্ষা দিতে বসেছো সেই সময় কোশ্চেন গুলো দেখছো যে ওইগুলো থেকেই এসছে, ভিডিও গুলো যেগুলো তুমি দেখেছো বা ভিডিও গুলো থেকে যে কোশ্চেন গুলো সলভ করেছো সেইখান থেকেই কোশ্চেন গুলো সব এসছে। এইটা আমার স্ট্র্যাটেজি, আমি এইভাবেই আমি প্রথমে সিলেবাস গুলো এন্ড আপ করি, তারপরে ফিনিশ করে তারপরেই আমি কোশ্চেন সলভিং এ আরো বেশি জোর দিয়েছি। আচ্ছা, তোমরা যখন কোনো একটা টপিক কমপ্লিট করছো, ওই টপিকেরও তো কোশ্চেন করছো না? করছো না? অবশ্যই করছো। তাহলে ওইখান থেকেও তো যখন এক একটা চ্যাপ্টার কমপ্লিট করছো, ওই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট তো 30-40টা কোশ্চেন সলভ করছো তোমরা। যদিও বা আমি প্রায় 50-60টা কোশ্চেন সলভ করতাম এক একটা চ্যাপ্টারে, যখন আমি থিওরি পড়তাম, থিওরি পার্টটা। পরে প্র্যাকটিসের জন্য তো অনেক কোশ্চেন সলভ করেছি, নো ডাউট। তো তোমাদেরকেও ওইটাই করতে হবে, কোশ্চেন সলভিং এ আরো বেশি জোর দিতে হবে। যাদের সিলেবাস কমপ্লিট তাদের জন্য আমি এমসিকিউর সিরিজটা কন্টিনিউ করছি, আরো দিতে থাকবো। আর যাদের হাফ অফ দ্য সিলেবাস কমপ্লিট হয়েছে তাদেরকে একটাই কথা,
যে তারা সিলেবাসটা 90% পর্যন্ত টেনে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে যখন আমি এমসিকিউজ বা এগুলো প্র্যাকটিস করবো তোমাদের সুবিধা। দ্যাটস অল অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি ফর দ্য এইচএস ক্যান্ডিডেটস ফর 2025। অল দ্য বেস্ট সবাইকে, ভালোভাবে প্রিপারেশন নিও, সামনেই টেস্ট এক্সাম আছে, টেস্ট এক্সামও ভালোভাবে দিও। ঠিক আছে, টেস্ট এক্সাম নিয়ে অনেকে সবাই টেস্ট এক্সামটা নিয়ে অনেকে সবাই প্যানিক হয়ে যায়, অনেক কিছু বলে সবাই। অ্যাকচুয়ালি টেস্ট এক্সাম নিয়ে অতটা প্যানিক হওয়ার দরকার নেই, যতটা হয়েছে অতটা করে আসো, তারপরে সিলেবাসটা কভার করার চেষ্টা করো। থ্যাঙ্কস টু এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।